এবার কথা বলো। হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম? এবার কথা বলো। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ডান। ওকে, যাক এবার ঠিকঠাক আছে। তো হুম, চলে আসছে। আগে লাইভটা আমি স্টার্ট করেছিলাম, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য একটু বিশালের সাউন্ডটা আসছিল না, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো বিশাল হলো WBCS গ্রুপ বি, র্যাঙ্ক 21, ওভারঅল র্যাঙ্ক 56। তো আজকে আমরা বিশালের সঙ্গে তার সাফল্যের কিছু কথা আমরা শুনে নেব, কিভাবে কি পড়াশোনা করেছে সমস্ত কিছু। তোমরা যারা লাইভে জয়েন হয়েছে তোমরাও চাইলে প্রশ্ন রাখতে পারো যদি কিছু জানার থাকে। ঠিক আছে, তো শুরু করছি। আচ্ছা বিশাল, তোমাকে A to Z পরীক্ষাতে স্বাগত জানাচ্ছি। তো তুমি তোমার একদম শুরুর থেকে বলো আর কি, যে স্কুলিং হলো কিভাবে, কিভাবে WBCS এ কিভাবে আসলে আর কি, WBCS কেন? আমি স্কুল করেছি বিএসএফ স্কুল শিলিগুড়ি থেকে। তারপরে আমি নিট পরীক্ষার জন্য অ্যাপিয়ার করি। আর নিট পরীক্ষার থ্রু আমি ডক্টর আর ডেন্টাল কলেজ, যেটা শিয়ালদাতে আছে, ওখানে জয়েন করি। ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার কাছে দুটো অপশন ছিল। ইয়া তো আমি পিজি করি, বা যেটাকে এমডিএস বলে আমাদের লাইনে। আর তাছাড়া বিসিএস এর জন্য আমার প্রিপারেশন করার একটা ইচ্ছা ছিল। তো দুটোর মধ্যে আমাকে চুজ করার একটা মানে দরকার ছিল, যে হ্যাঁ এবার একটা ডিসিশন নিতে হবে। তো ফাইনালি আমি ডিসিশন নিই যে আমি ডাব্লিউবিসিএস এর জন্য অ্যাপিয়ার করবো। মানে এটা একটা আগে থেকে আমার ইচ্ছা ছিল। তার কারণ হচ্ছে আমি আমার দাদা আগে থেকে প্রিপারেশন করতো। তো সেই জন্য আমার একটা মানে এই প্রফেশনের প্রতি একটা অ্যাট্রাকশন আগে থেকে ছিল। আর স্পেশালি ইউনিফর্ম সার্ভিসের জন্য। তো আমি প্রিপারেশন তারপরে শুরু করি। 2021-এ আমি ফার্স্ট অ্যাটেম্প দিই। তো সেটাতে আমার প্রিলি মেন আর ফাইনালি আমি ইন্টারভিউ কোয়ালিফাই করে আমার গ্রুপ বি তে, যেটা আমার ফার্স্ট চয়েস ছিল, ওটাতে আমি সিলেকশন হয়ে যায় আমার। তো এটাই মেনলি আমার এইটুকুই জার্নি। আর প্রফেশনালি আমি ডেন্টিস্ট, কিন্তু এখন অ্যাজ এ ডিএসপি সিলেক্টেড হয়েছি। আচ্ছা, তো আহ, তোমার তো মনে করো তুমি, তোমার অপশনাল ছিল হলো ফিজিওলজি, ঠিক আছে, আর ধরো মেইনস পেপার, মানে তোমার মার্কস কিরকম ছিল সেই সম্বন্ধে তোমার কি ধারণা, যে মার্কস কিরকম থাকতে পারে? ফিজিওলজিতে আমার মেনলি যে ডিসক্রিপটিভ পেপারগুলো আছে, ওগুলোতে আমার স্কোর খুবই ভালো ছিল, আমার যতটা আইডিয়া আছে। আর অপশনাল ফিজিওলজিতে আমি বলবো 270+ আমার নাম্বার আছে। ওর থেকে বেশি হতে পারে, 300-এর কাছাকাছি তো আছে নিশ্চয়ই। তাও আমি মানে একটা আইডিয়া যেটা ধরেছি 270+ আছে। আচ্ছা, তাহলে মানে তুমি বলছো তোমার মেইনসের থেকে তোমার অপশনালে স্কোরটা বেশি আছে। আচ্ছা, তো অপশনাল নিয়ে একটা কথা হুম, বলবো। ফিজিওলজি নিয়ে অনেকের মনে একটা ভীতি থাকে। আমি আমি নিজে ফিজিওলজি পড়াই, তুমিও আমার কাছে পড়েছো। তো ফিজিওলজি নিয়ে সবার মনে একটা ভীতি থাকে, তো আমি চাই সেই ভীতিটা কাটাতে। হ্যাঁ, যে ফিজিওলজিতে অনেকের ধারণা থাকে যে ফিজিওলজিতে স্কোর ওঠে না, নাম্বার ওঠে না। তো তোমার কি মনে হয় ফিজিওলজিতে পড়লে কিরকম নাম্বার পাওয়া যাবে, বা কারা পড়তে পারবে? মানে বায়োলজির সাবজেক্ট ভালো লাগার সাবজেক্ট, ঠিক আছে, তো সাবজেক্টটা সম্বন্ধে তোমার কি মনে হয়, নেওয়ার পক্ষে কতটা পারফেক্ট? যাদেরই সায়েন্সের সাথে বা বায়োলজির সাথে কানেকশন আছে, সে স্কুলিং এ হোক বা গ্রাজুয়েশনে হোক, আমি ওদেরকে বলবো যদি ওদের ইন্টারেস্ট থাকে ফিজিওলজির জন্য, নিশ্চয়ই অপশনটা নেওয়া উচিত। এতদিন খুবই কম ক্যান্ডিডেট অ্যাপিয়ার করতো, সেই কারণে মানে একটা ডেটা সবার কাছে ছিল না যে কে কি কেমন স্কোর হবে বা হবে না। কিন্তু আমি নিজে পরীক্ষা দিয়ে যেটা বুঝেছি যে স্কোর ভালো হয় এই সাবজেক্টটা। তো ওই আর জন্য নাম্বার যাদেরই ডিভিশনও ইন্টারেস্ট প্রচুর আছে থাকে। ফিজিওলজি দিতে পারে। হুম, হুম। এটা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট খুবই কম ছিল এর আগে। আমি যেবার অ্যাপিয়ার করেছি 30 জন ক্যান্ডিডেট ছিল, ওর মধ্যে এসছে আমাদের 12-13 জন। তো ওই জন্য মানে ধারণাটা থাকে না যে কেমন নাম্বারিং হবে বা দেবেও কি দেবে না কেমন কি। তো আমি নিজে দিয়ে যেটা এক্সপিরিয়েন্স বলতে পারি যে স্কোর ভালো হয়, মানে স্কোর করার জায়গা খুবই ভালো। আর খুবই মানে স্পেসিফিক জায়গা, এই কারণ এখানে সাবজেক্টটা খুবই মানে স্পেসিফিক, তোমার যেহেতু পড়াশোনা খুব বায়োলজির স্পেসিফিক। সাবজেক্ট, একটা ছবি দেওয়ার জায়গা থাকে, নাম্বার প্রচুর, নাম্বার ডিভিশন থাকে সেখানে, কারণ অনেক ডিভাইড করে 2+3+3 অনেক ডিভাইড করে থাকে, তো পড়লে নাম্বার পাওয়া যায়। আর তুমি কমন কেমন পেয়েছিলে হুম। পরীক্ষাতে? আমি বলবো যে 80%, 80 to 85% আমার কমন ছিল। আমি ওকে। এটা একদম কনফার্ম বলতে পারি। আর এর আগের পেপার গুলো থেকেও আইডিয়া। আচ্ছা, এমনি বই কিছু ফলো করেছো না নোটসই পড়েছো? বই আমি পার্টিকুলারলি নোটস, আপনার থেকে যে নোটস গুলো নিয়েছিলাম ওই নোটস গুলো আমি কমপ্লিটলি ফলো করেছি। তার বাইরে আমি খুব একটা কিছু দেখিনি।
হয়তো একটা দুটো হয়তো শর্ট নোট বাগারা হয়তো একটু বই থেকে দেখেছি, যে মহাপত্র যে বইটা আছে হিউম্যান ফিজিওলজি, বাস ওটা হতে পারে। কিন্তু মেনলি আমার কাছে টাইম কম ছিল, আর আপনার নোটসটা পুরো ফুল কমপ্লিট ছিল, তো আমার ওই জন্য বাইরে আর কোনো সোর্স ফলো করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবারে বলি যে নতুন যারা মনে করো ডাব্লিউবিসিএস স্টার্ট করবে মনে করছে, যারা ধরো মনে করছে, চিন্তা ভাবনা করছে ডাব্লিউবিসিএস শুরু, তারা ঠিক কোন জায়গাটা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে? হ্যাঁ, কিছু বুক লিস্ট যদি কিছু বলো, কিছু সাজেশন। তুমি যেহেতু একটা সাকসেস পেয়েছো, তো তোমার কাছ থেকে সবাই শুনতে চাইবে সেই ব্যাপারটা, তো সেটা নিয়ে কিছু একটু বলো। আমি প্রিপারেশন শুরু করার আগে এটাই বলবো যে এই পরীক্ষাটাকে শুধু প্রিলি আলাদা বা মেন্স আলাদা বা ইন্টারভিউ আলাদা এইভাবে না দেখে আমাকে সবকিছুর জন্য একসাথে চলতে হবে। আমি প্রিলি আর মেন্সটাকে সবসময় একসাথে নিয়ে চলতে হবে। কারণ প্রিলি ক্লিয়ার করার পরে মেন্স তো দিতেই হবে, তো মেন্সটাতে ভালো পারফরমেন্স দিতে হবে। আর মেন্সটা ইম্পর্টেন্ট, ফাইনাল সিলেকশন কিন্তু মেন্স থেকেই হবে, প্রিলি থেকে না। তো মার্কসটা অ্যাড হবে, ওই কারণে বলবো যে দুটো প্রিলি আর মেন এই দুটো পার্টকে একসাথে নিয়ে চলতে হবে। আর এর মধ্যে একটু এইটা আছে যে যখনই প্রিপারেশন যে কোনো পরীক্ষার স্টার্ট করছো, আমি বলবো প্রিভিয়াস 10 ইয়ার্স এর পেপার গুলো একটু ইয়ে কেটে দেখা, যে হ্যাঁ এর মধ্যে কেমন টাইপের কোশ্চেন এসছে বা কোন এরিয়াটা এরা বেশি কাজ করছে পরীক্ষাতে। তো এই জিনিসগুলো একটু বেশি দেখা, যেমন বিসিএস এ মেনলি স্টেট রিলেটেড কোশ্চেন ভালোই থাকে, ঠিক আছে? যেটা অনেক সময় তুমি অল ইন্ডিয়ার যে ডেটাগুলো পড়ে আসছো, কিন্তু তোমার বিসিএস ওটা কাজে দিচ্ছে না। কারণ স্টেট স্পেসিফিক কোশ্চেন থাকবে। তো আর এটা হচ্ছে মেন, এটা আমি স্ট্র্যাটেজি বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা, যে কোনো পরীক্ষা বিসিএস হোক বা যে কোনো পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে এগুলো বা আগে স্ট্র্যাটেজিটা তৈরি করা দরকার। আর বই বলতে হলে আমি হিস্ট্রিতে যেগুলো কমন বই আছে আমি ওগুলো ফলো করেছি। যেমন হিস্ট্রিতে পুনাম দালাল আর সোনালী বানসাল, এটা অ্যানশিয়েন্ট মেডিভেলের পুনাম দালাল আর মডার্নের জন্য সোনালী বানসাল। আর জীবন মুখোপাধ্যায় বলবো, কিন্তু মেন্সে আমি দেখেছি জীবন মুখোপাধ্যায় থেকে একটু কম প্রশ্ন থাকে, মেনলি প্রিলিটা কভার করে যায় জীবন মুখোপাধ্যায়, ভালোভাবে কভার করে যায়। আর তাছাড়া জিওগ্রাফিতে আমার কমন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়া জিওগ্রাফি কার্তিক চন্দ্র মন্ডল, একটু বইটাতে কিছু কারেকশনের দরকার আছে, ওটা নিজে থেকে ডেটা একটু কারেক্ট করে নেবে, বাকি বইটা একদম কারেন্ট ডেটাগুলো ওখানে দিতে হবে। হ্যাঁ কারেন্ট ডেটা কিছু আপডেট হয়েছে ওগুলো ওখানে নিজে থেকে নোট করে নিলে হবে, ঠিক আছে? আর তাছাড়া পলিটিতে তো একটাই বই লক্ষ্মীকান্ত, একদম থরলি একদম এটাকে কভার করতে হবে, একদম। এর কোনো অপশন নেই। তাছাড়া ইকোনমির জন্য নিতিন সিংহানিয়ার যে ইকোনমি বইটা আছে আমি ওটা পুরো কমপ্লিটলি ফলো করেছি প্রথম থেকেই। আর খুবই সুন্দর ক্রিস্প ভাবে ওই জিনিসগুলোর মধ্যে দেওয়া আছে, আর প্লাস যেগুলো মেন এরিয়া গুলো আছে ওগুলোকে হাইলাইট করা আছে, তো ওই জন্য পড়তেও সুবিধা হয় বইটা। এটা ইকোনমির জন্য এটা বলবো, ম্যাথস আর রিজনিং এই পোর্শনটার জন্য আমি বলবো এসএসসির যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার গুলো আছে লাস্ট 20 ইয়ার্স ওই এরিয়াগুলি, প্লাস তার সাথে যে আর এস আগরওয়ালের যে বইটা আছে, এই দুটো যদি কেউ ফলো করছে তাহলে আমি মনে করি যে ম্যাক্সিমাম এরিয়াটাই কভার করে যাবে খুব ভালো করে, প্র্যাকটিসও ভালো হয়ে যাবে। কেন কি এসএসসির প্রিভিয়াস ইয়ার পেপার গুলোতে মানে অনেকটা কালেকশন আছে, তো কালেকশনটা পুরো যদি কেউ কমপ্লিট করতে পারে তো অনেকটাই মানে ইমপ্রুভ হয়ে যাবে। যাদের ম্যাথ নিয়ে বা রিজনিং একটু প্রবলেম আছে ওদের জন্য এটা বেটার। আর তাছাড়া ইংলিশের জন্য আমি পার্টিকুলারলি কোনো বই ফলো করিনি সেভাবে, কিন্তু যারা ইংলিশের জন্য যে প্রিলিতে যে 25 নম্বরের যে প্রশ্নটা থাকে এমসিকিউ প্যাটার্নে, ওটার জন্য এসপি বক্সির যে অবজেক্টিভ ইংলিশটা আছে ওটা ফলো করতে পারে, খুবই ভালো বই আর প্র্যাকটিসের জন্য বেটার। আর তাছাড়া সায়েন্সের জন্য আমি বলবো যেটা লুসেন্টের জেনারেল সায়েন্স যে বইটা আছে ওটা ফলো করতে পারে। আমার পার্টিকুলারলি খুব একটা দরকার হয়নি, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম বলে, তো ওই জন্য। কিন্তু যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই ওরা লুসেন্টের বইটা যদি কভার করতে পারে জেনারেল সায়েন্স, ওদের ম্যাক্সিমাম এরিয়া কভার হয়ে যাবে ওখান থেকে। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য স্টাডি আইকিউ যে পিডিএফ গুলো আছে ওগুলো ফলো করতে পারে, বা তাছাড়া ক্লাউড অ্যাফেয়ার্স এরও পিডিএফ আছে এখন, কিন্তু ওটা কিছু স্পেসিফিক এরিয়া গুলো দেখে নেবে। এটা যে 500টা টপিক দিয়েছে তো 500টাই আমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? ওর মধ্যে যেগুলো মেন দরকার আছে এক্সাম স্পেসিফিক আছে, স্টেট অ্যাকচুয়ালি এক রিলেটেড একটা আছে এক্সাম বা এক একটা সেন্ট্রাল ফিল্ড লেভেলে। কভার করে কারেন্ট অ্যাফেয়ার্সে। হুম। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা এইভাবে কভার, ওই যে কোনো একটা ভালো পিডিএফ সোর্স দিয়ে যে কোনো একটা সোর্স থেকে বাস ভালো করে ওটা কভার করো, আর রেগুলার রিভিশন দিতে হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার 10 দিন আগে পড়ে চলে যাব ওটা মনে থাকবে না কিছু, ওই জন্য রেগুলার প্রসেসে থাকবে যে হ্যাঁ এই মাসের এই পিডিএফটা এসছে বা এই ম্যাগাজিনটা এসছে আমি এটা কভার করবো এখন, এইভাবে চলতে হবে প্রত্যেক মাসে মাসে কভার করতে হবে।
আর তাছাড়া মেন্সের জন্য এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওটার জন্য আমি মেনলি ফলো করতাম এসএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো আছে, মানে লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স যে বইগুলো পাওয়া যায়, কিরানের বই, এই টাইপের যে বই অ্যাভেলেবল আছে, ওগুলো থেকে আমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করি। এগুলো হচ্ছে বেসিক বই যেগুলো আমি ফলো করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার জন্য এনাফ ছিল। আচ্ছা, এবার মনে করো বইয়ের সংখ্যা তো প্রচুর হলো। এবারে নতুন যারা শুরু করবে হুম। তাদের কি হয় যে মানে মনে করো পড়তে পড়তে একটা মনে হয় যে না আর ভালো লাগছে না পড়তে, বা যদিও বা একবার কমপ্লিট হয়ে গেল বইটা, আবার যখন ওটাকে রিভিশন করতে হয় তখন মনে হয় যে একবার পড়েছি আবার পড়া জিনিস পড়বো, একটা লেথার্জি ভাব চলে আসে আর কি। হ্যাঁ, মানে কনসিস্টেন্সিটা যে কিভাবে মেনটেন করবে, অনেক সময় মনে হয় যে না আর মনে হয় হবে না, হয়তো প্রিলি হলো মেইনস হলো না, আবার পরের বছর ট্রাই করতে হবে। অনেকের লাইফেই এরকম আসে যে কিছুটা ফেইলিওর এসে এসে অনেকে কি হয় একদম ছেড়ে দেয়, আর আর হবে না মনে হয়। তো এই জায়গাটার থেকে, বা পড়তে পড়তে কখনো পড়তে ভালো লাগে না, বা তোমার এরকম হয়েছে কিনা, বা হলে সেই জায়গাটা কিভাবে রিকভার করা যায় সেটা নিয়ে কিছু সাজেস্ট করো। ফার্স্টে আমি রিভিশন নিয়ে বলছি। যে কোনো প্রিপারেশনে বা যে কোনো পরীক্ষার জন্য রিভিশনটা খুবই দরকার। কেন কি, একটা বই একবার পড়লে ঠিক আছে কিছুদিন হয়তো মনে থাকবে, কিন্তু পরীক্ষার আগে সব মাথা থেকে আবার বেরিয়ে যাবে। তো রেগুলারলি রিভিশন, যতটা রিভিশন বেশি করবে, একটা বইকে 10 বার পড়া ভালো তার চেয়ে 10টা বইকে একবার পড়ার থেকে। তো একদম। এই জন্য সবসময় রিভিশনটা খুব ভালো করে দেওয়া উচিত। পরীক্ষার আগে তো আমি বলবো যে নতুন বই একদমই টাচ করবেন, যেগুলো পড়া আছে ওগুলো রিভিশন দেবে ভালো করে। আর যারা, এটা একটা কমন ব্যাপার যে প্রিপারেশনের সময় একটু একটা টাইম পরে মনে হয়, কেন প্রসেসটা অনেকটা লেন্দি, তো একটা টাইম পরে নিশ্চয়ই মনে হবে যে এবার আর পড়তে ইচ্ছা করছে না বা কিছু। তো যখন এই ইচ্ছাটা করছে না, আমি যেটা মেনলি করতাম, আমি হয়তো 1-2 দিনের গ্যাপ নিয়ে নিতাম। ওর মধ্যে আমি বাইরে কোথাও ঘুরতে চলে গেলাম বা কারো বন্ধুর সাথে দেখা করলাম, একটু কিছু মুভি দেখে নিলাম বা কোনো ওয়েব সিরিজ দেখে নিলাম। তো এরকম করে আমি জাস্ট ওই 1-2 দিন, কিন্তু যখন আমি রিটার্ন করতাম তো আমি শুধু পড়াশোনাতে আবার, এটাতে না যে আবার 2 দিন পরে আবার চলে যাচ্ছি এরকম না, তো আবার রিটার্ন করতাম পড়াশোনাতে। তো ওটা হ্যাঁ হবে, সবার যত অ্যাসপিরেন্ট আছে সবার জন্য এটা হবে একটা টাইমে, যে হ্যাঁ পড়তে ইচ্ছা করবে না, 2-2.5 বছরের একটা প্রসেস, ওটাতে হবেই এটা। কিন্তু হ্যাঁ, তুমি রিল্যাক্স করো, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করো, সব ঠিক আছে, কিন্তু একটা টাইমের পরে ওই জায়গাটা আমার জন্য আবার রিটার্ন পড়াতে চলে আবার আসে, ফোকাস করতে পড়াশোনাতে হবে। আবার কন্টিনিউ করো। হ্যাঁ, এই নয় হ্যাঁ, একটা ফোকাস ওয়েব করো। সিরিজ শেষ হলে আবার একটা ওয়েব সিরিজ নিয়ে শুরু করে দিলাম। না না না, এটা এটা করলে তাহলে হবে না। একদম। একবার একটা দেখছো বাস কমপ্লিট, এবার পড়াশোনা আবার রিটার্ন করো, এটা মানে মেনলি ফলো করতে তো হবে। এটা প্রত্যেককেই আমরা বলবো রিভিশন, যে, যেটা বললাম রিভিশন তো করতে হবে। হ্যাঁ প্রত্যেককেই বলবো এরকম হয়, সবার মধ্যেই হয়, পড়তে পড়তে ইচ্ছা করে না, যখন ইচ্ছা করবে না একটু রেস্ট নাও, বই থেকে একটু দূরে থাকো, কিন্তু আবার মাথায় রাখতে হবে আমাকে আবার ব্যাক করতে হবে, আবার বই নিয়েই আমাকে চলতে হবে আর কি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তো অনেকে আহ, প্রশ্ন করে যে মানে ধরো ডাব্লিউবিসিএস, হ্যাঁ অন্যান্য এক্সাম দেওয়া ডাব্লিউবিসিএস এর পাশাপাশি হ্যাঁ প্রিপারেশনে কি কোনো এফেক্ট করবে? মানে অনেকে দেখবে ডাব্লিউবিসিএস দিচ্ছে, এসএসসি সিজিএল দিচ্ছে, সিএইচএসএল দিচ্ছে, রেলের এক্সাম দিচ্ছে, ব্যাংকের এক্সাম দিচ্ছে, অনেকে যেই ফর্মে বেরোচ্ছে সেই ফর্মেই অ্যাপ্লাই করে দিচ্ছে। তো এটা তুমি কি কখনো করেছো, বা তোমার কি মনে হয় করা উচিত কি উচিত নয়? আর যারা লাইভ দেখছো তোমরাও চাইলে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আমি বলবো যে যারা এসএসসি পরীক্ষাগুলো দিচ্ছে, ওরা যেন এসএসসি এর পরীক্ষাগুলো সবগুলো একসাথে দেয়, কেন ওটা একটা প্যাটার্ন আলাদা আছে। ঠিক আছে, যতই হ্যাঁ ঠিক আছে সেম জিনিস পড়ছি, ঠিক আছে, কিন্তু সব পরীক্ষারই একটা আলাদা প্যাটার্ন থাকে। তো এবার যারা এসএসসি দিচ্ছে ওরা এসএসসি সবগুলো দিক, এসএসসি সিজিএল দিবে, সিপিও আছে, সিএসএসএল আছে, ওগুলো দিক। কিন্তু যারা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিচ্ছে, স্পেশালি যেগুলো পিএসসি কন্ডাক্ট করাচ্ছে, যেমন মিসলেনিয়াস হয়ে গেল, ক্লার্কশিপ হয়ে গেল, ডাব্লিউবিসিএস হয়ে গেল, এগুলো একটা আলাদা প্যাটার্নের পরীক্ষা। তো যারা বিসিএস এর জন্য করছে আর বা স্টেট পিএসসি এর জন্য করছে, ওরা স্টেট পিএসসি এর জন্যই ওই পরীক্ষাগুলোই শুধু যারা ফোকাস করে। আর যারা এসএসসি এর জন্য করছে ওরা এসএসসি তে ফোকাস থাকে। তাহলে কি হয়, এটা ওভারল্যাপও করবে না কোনো জিনিস, আর পরীক্ষাগুলো স্মুথলি দিতে পারবে। এবার প্রত্যেক মাসে বা 10 দিন পর পর পরীক্ষা দিচ্ছি, ওটা ও প্রিপারেশন কখন করবে আর পরীক্ষাতে অ্যাপ্লাই কখন করবে, এই জিনিসটা আমার অসুবিধা নিশ্চয়ই হবে। অ্যাটলিস্ট বছরে 2 থেকে 3টা পরীক্ষা দিচ্ছি, ভালো করে দিচ্ছি। আমার মনে হয় এই জিনিসটা আমার, কেন আমিও খুব লিমিটেড ফোকাস রেখেছিলাম, আমার মেনলি 2টো পরীক্ষাতেই ফোকাস ছিল, একটা ডাব্লিউবিসিএস আর একটা ইউপিএসসি একটা কন্ডাক্ট করা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের পরীক্ষা। এই দুটো আমি মেনলি একসাথে, তো এই দুটোতেই আমার ফোকাস ছিল। তো লিমিটেড থাকতো, আর দুজনেই সিলেবাস একটু ঠিকঠাক মানে এক টাইপেরই ছিল। তো ওই কারণে আমার জন্য অসুবিধা হতো না, কিন্তু আমি এসএসসি দিতাম না কখন, কারণ কি এসএসসি তে আমি জানি যে ওর প্যাটার্নটা একটু আলাদা আছে, ওটা আমার জন্য সুইটেবল হবে না বিসিএস এর সাথে প্রিপারেশন করতে। তো আমি কখনো ওগুলোতে অ্যাপিয়ার করিনি। আচ্ছা, তোমার হলো
তুমি গ্রুপ বি তে সিলেক্টেড হয়েছো, তো মানে গ্রুপ বিটা কি তোমার মানে চয়েসের হিসেবে ছিল, মানে গ্রুপ বি কেন আর কি? হ্যাঁ, আমার ফার্স্ট চয়েসে গ্রুপ বিতেই ছিল। আচ্ছা আর তারপরে আমার এক্সিকিউটিভ ছিল। তো বিতে আমার সবসময় ইচ্ছা ছিল যে ইউনিফর্ম সার্ভিসে জয়েন করব। আর ওই কারণেই ওটা ফার্স্টে দেওয়া। তো লাকিলি ওটা আমার ফার্স্ট চয়েসটা আমি পেয়ে গেছি। আর আমার ওটা বেটার হয়েছে আমার জন্য, কারণ কি আমি ওই সার্ভিসের প্রতি আমার সবসময় অ্যাট্রাকশন একটা ছিল। আমি অন্য সার্ভিসে থাকলে হয়তো ওই স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করতে পারতাম তখন। মানে বাড়িতে বাবা মা তাহলে খুব খুশি? হ্যাঁ, বাবা মা প্রচন্ডই খুশি। বাবা তো সবসময় চেয়েছিল যে বাড়িতে একটা অফিসার হোক। তো স্পেশালি সিভিল সার্ভিস অফিসার হলে তো খুবই ভালো হয়। তো ওরা বাবার তো সবসময় ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ আমি একটা অন্য প্রফেশনে চলে এসেছিলাম। তো কখনোই ওরা মানে ওই জিনিসটা আমাকে ফোর্স করেনি যে হ্যাঁ তোকে এটা করতে হবে। তো ডিসিশনটা আমি নিজে নিয়েছিলাম। তো ফাইনালি হ্যাঁ সবাই খুশি এখন ওটার জন্য। আচ্ছা, আর এক্সামের প্রিপারেশনে আর একটা কোশ্চেনও অনেক স্টুডেন্ট আমাকে করেছে যে ইংলিশটা নিয়ে দেখবে অনেকের একটা ভীতি থাকে। হ্যাঁ, মানে ইংলিশটাতে স্কোর উঠছে না, হ্যাঁ ইংলিশের জন্য দেখবে অনেকটা নাম্বার কমে যায়। তো ইংলিশের ভীতিটা কিভাবে কাটাবে? বা ডেসক্রিপটিভ পেপারের জন্য ইংলিশটা প্র্যাকটিস করতে হয়, ইংলিশ ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করতে হয়। তো এই ইংলিশটা তুমি কিভাবে তৈরি করেছিলে? বা যারা ধরো বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে তাদেরকে তুমি কিভাবে সাজেস্ট করবে? যারাই ইংলিশ নিয়ে যাদের অসুবিধা হচ্ছে, সে বেঙ্গলি মিডিয়ামে হোক বা হিন্দি মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়ামে, যাদেরই প্রবলেম হচ্ছে ইংলিশ নিয়ে, আমি একটা বলবো যে নিউজ পেপার পড়া স্টার্ট করো এখন থেকে। যে কোনো নিউজ পেপার ইংলিশে হোক, যেটা তোমার পড়তে সুবিধা হয়। সেটা দা হিন্দু হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, টাইমস অফ ইন্ডিয়া আছে, যেটা সুবিধা হয় যে কোনো একটা পেপারকে তোলো। আর ওটাকে দিনে বেশি না 1 থেকে 1.5 ঘন্টা টাইম দাও। তো পেপারটাকে জাস্ট কিছু ভালো নিউজ রিড করো, যেগুলো দরকারি আছে ইন্টারন্যাশনাল লেভেলের বা ন্যাশনাল লেভেলের যে নিউজগুলো আছে। তাছাড়া এডিটোরিয়ালি একটা দুটো ভালো এডিটোরিয়াল পড়ো, বাস। ওটুকু ডেইলি বেসিসে করতে হবে, ওটা রেগুলার করবে। তার সাথে প্রিভিয়াস ইয়ার যে ডাব্লিউবিসিএস এর যে মেন্স যে কোশ্চেন পেপার গুলো আছে ওগুলো তোলো। ওখান থেকে দেখবে প্রচুর টপিক এসে এসছে বা রিপোর্ট এসছে, ওই টপিক গুলো তুলে নিজের লেখার প্র্যাকটিস করো। তো এটা তোমার কি হচ্ছে, তুমি ডাইরেক্ট পেপারটার থেকেও প্র্যাকটিস করতে পারছো যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন এসছে, আমি প্র্যাকটিস করছি। এই লেখাটা প্র্যাকটিস করো। কেউ কোথাও যদি কোচিং করছে ওখানে গিয়ে চেক করাতে পারো, বা বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে চেক করে নিতে পারো যে আমি কেমন লিখেছি বা কতটা ভালো হয়েছে। আর এটা লেখাটাও প্র্যাকটিস করতে হবে, সাথে রিডিংটাও সাথে রাখতে হবে। তাহলে কি হবে, ধীরে 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 এটা একটা প্রসেস। হয়তো একদিনে বুঝতে পারবে না, কিন্তু 2-3 মাস পরে বুঝতে পারবে যে আমার রাইটিংটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি এখন ভালো করে ভাবতে পারছি, একটা টপিক নিয়ে অনেক কন্টেন্ট দিতে পারছি টপিকে। তো ওই জন্য পেপার প্লাস রাইটিং প্র্যাকটিস দুটো একসাথে করতে। ডেসক্রিপটিভটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে মেইনসে। আচ্ছা, এবার একটু হুম, আরেক অপশনালে আরেকবার একটু ফিরে আসছি। দেখো, অপশনালের ক্ষেত্রে অনেকের একটা সমস্যা হয় অপশনাল চুজের ক্ষেত্রে। একটা হলো ভালো লাগার সাবজেক্ট, আর একটা হলো স্কোরিং সাবজেক্ট। এবার যেই সাবজেক্টটা হয়তো মনে হচ্ছে ম্যাথ স্কোরিং, ফিজিক্স স্কোরিং, কিন্তু আমি ফিজিক্স পড়িনি, আমি ফিজিক্স জানি না, আমি ফিজিক্স নিতে পারবো না, তাই তো? এরকম একটা ব্যাপার। এবার হুম। ভালো লাগার সাবজেক্ট বলতে যেমন দেখো বায়োলজিতে যদি ধরি, বায়োলজিটা অনেকেরই ভালো লাগে পড়তে। এবার অনেকে মনে করে যে হয়তো হিস্ট্রি নিলে ভালো হবে। হ্যাঁ, যেহেতু আমাকে মেইনসে হিস্ট্রি পড়তে হচ্ছে, হিস্ট্রি নিলে ভালো হবে। হয়তো দেখা যাচ্ছে বায়োলজিতে স্কোর বেশি উঠবে। এবার এই অপশনাল চুজের সময় অনেক রকম প্রশ্ন মাথায় ঘোরে আর কি। তো অপশনাল চুজের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখা উচিত? অপশনাল চুজ করার সময় দুটো তিনটে জিনিস যেমন আছে, যেমন যদি কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করা আছে আর ওই সাবজেক্টটা অপশনাল অ্যাভেলেবল আছে, তাই আমি বলবো ওটাকে প্রেফারেন্সে রাখা উচিত যে হ্যাঁ এই সাবজেক্টটা আমার প্রেফারেন্সে আছে। তাছাড়া আরেকটা জিনিস হিসেবে দেখবে যে কোন সাবজেক্টটা আমার পড়তে ভালো লাগছে। ঠিক আছে, সব সাবজেক্ট স্কোরিং আছে যদি ভালো করে প্রিপারেশন করা যায়, সব সাবজেক্ট স্কোর করা যেতে পারে। কিন্তু ওইটাই যে আমার কোন সাবজেক্ট ভালো লাগছে আর কোনটা আমি গ্রাজুয়েশনে পড়েছি, যদি এই জিনিসগুলো তো দেখে ডিসিশন নেওয়া উচিত যে আমি কি করবো। কারণ সাবজেক্ট যদি ভালো না লাগে কিছুদিন পরে হয়তো পড়তে পড়তে ছেড়ে দেবে। তো আবার একটা নতুন সাবজেক্ট ধরতে হবে, আবার জিরো থেকে আবার শুরু করতে হবে সবকিছু। ওই জন্য সাবজেক্ট চুজটা একদম মানে নিজের দরকার হলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তুলে দেখা যে হ্যাঁ এই প্রশ্নগুলো কেমন এসছে বা কি টাইপের আছে, এই জিনিসগুলো দেখে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আর যে সাবজেক্টটা আমার ওই একটাই আমার আমার যেটা মেনলি থাকতো যে যে সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগছে, তুমি টাইম দিতে পারছো, ওই সাবজেক্টটা নাও। এটা নয় যে হ্যাঁ এই সাবজেক্টে শুনেছি স্কোর ভালো হয় বা ভালো স্কোর করে, এটার কোনো মানে নেই। আমি ফিজিওলজি নিয়ে আমি এটা ক্লিয়ার হয়ে গেছি যে এমন কিছু না, যে সাবজেক্টটা তুমি ভালো দিয়ে আসবে ওই সাবজেক্টটা তুমি ভালো স্কোর করতে পারবে।
আচ্ছা, ফিজিওলজিতে একটা কথা আসছে, ধরো বায়োলজি 3টে সাবজেক্ট, জুলজি, বোটানি, ফিজিওলজি, এক একজনের এক একটা ভালো লাগে। তো ফিজিওলজি সিলেবাসটা তুলনামূলক অনেক কম জুলজি বোটানির থেকে। এই ফিজিওলজি সিলেবাসটা মোটামুটি তুমি ধরো নোটস পড়েছো, নোটস থেকে 80%-এর উপরে কমন পেয়েছো, তোমার কমপ্লিট করতে কতদিন লেগেছে? নোটটা পুরো প্রিপেয়ার করতে কতদিন লেগেছে? আমি 6 থেকে 7 মাস আমি বলবো। তুমি 6 সেপ্টেম্বর থেকে 7 থেকে মাস স্টার্ট অ্যাকচুয়ালি করেছিলে? নোট। হ্যাঁ 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 হ্যাঁ, সেপ্টেম্বর থেকে। আর আমার পরীক্ষা ছিল বোধহয় মে মাস, নেক্সট এর মে মাস। তো ওই 6-7 মাসের মধ্যে যা প্রিপারেশনটা হয়েছিল, ওর মধ্যে আমি নোট গুলো প্রিপেয়ার করেছি। আর তারপরে তো পরীক্ষার আগে অব্দি মানে আরেকটু আমাকে স্পিড বাড়াতে হয়েছে, যেহেতু পরীক্ষা ছিল বলে একটু স্পিডটা বেশি হয়েছে আবার ওই তখন পড়াশোনা। কিন্তু ওই 6-7 মাসের মধ্যে আমি বলবো যে হ্যাঁ, যদি নোটস অ্যাভেলেবল থাকে সব নিজের কাছে, তাহলে প্রিপারেশন কমপ্লিট করা যেতে পারে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলে থাকি, প্রত্যেককেই বলি যে যতটা না পড়বে তার থেকে বেশি লিখবে। কারণ পরীক্ষা হলে গিয়ে দেখা যায় কোশ্চেন সব কমন আছে, কিন্তু যারা লেখা প্র্যাকটিস করেনি তারা ঠিক কমপ্লিট করে না আসার জন্য হয়তো নাম্বার কখনো কম হয়। অনেক ভালো ভালো স্টুডেন্টও আছে আমার কাছে, ওরাও পড়ে, হয়তো বলে ম্যাম আর একটু লেখা প্র্যাকটিস করা দরকার ছিল, কোশ্চেন সব কমন পেয়েছি। এবারেও অনেকে বলেছে এই কথাগুলো। তো তুমি কিভাবে লেখা প্র্যাকটিস করতে, বা তোমার যদিও মেডিকেল ফিল্ড ছিল, তবুও টাইমের মধ্যে যে কমপ্লিট করে আসা? লেখা প্র্যাকটিস মানে আপনার কাছে যখন আমি ক্লাস করেছি তখন আপনি তো গাইড করতেন লেখা প্র্যাকটিসটা কিভাবে করতে হবে। তো আমি স্টার্টিংটা ওইভাবে করেছি, কিন্তু লাস্টে গিয়ে মেন্সের হঠাৎ করে ডেট চলে আসে, তো আমি ওই টাইমটা আর পুরো পাই। তো আমার লেখাটা এমনি স্পিড ঠিক আছে, তো ওই জন্য আমি মনে করলাম যে আমি এখন পড়ে নেই ভালো করে, কেন কি হয়তো লিখতে গেলে এখন আর অন্য সাবজেক্ট গুলো কভার করতে পারবো। তো মেনলি আমি ওই ভালো করে পড়ে গেছি। আর অপশনালে 3 ঘন্টার মধ্যে অনেকটাই লিখতে হবে, ওই জন্য যাদের হাতের স্পিড আছে ওদের জন্য ঠিক আছে, অসুবিধা হবে না খুব একটা, যদি ঠিক করে পড়ে থাকে। আর যাদের স্পিড কম আছে তারা লিখতে প্র্যাকটিস করা খুবই দরকার। আর লিখলে অনেক কিছু মানে মুখস্থটাও ভালো করে হয়ে যায়, তার সাথে প্র্যাকটিস হয়ে যায় যে আমি কতটা টাইমে কতটা লিখতে পারছি, বা ডায়াগ্রামটা ওর মধ্যে দিতে পারছি নাকি টাইমের মধ্যে, খাতাটা কমপ্লিট করতে পারবো কিনা, ওটা একটা ভালো প্র্যাকটিস হয়ে যায়। তো আর স্পেশালি যারা আপনার কাছে আছে ওরা তো রেগুলারলি হয়তো পরীক্ষাও দিচ্ছে, তো ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ টাইমটা কতটা লাগে একটা অপশন পেপার কমপ্লিট করতে। তো যারা রেগুলার লেখা প্র্যাকটিস করছে ওদের জন্য অপশনালে খুব একটা প্রবলেম হবে না এটা। তো তোমাদেরকে বলে রাখি যে অপশনাল ফিজিওলজি নিউ ব্যাচ কিন্তু এই 7th নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো, তোমরা নাম্বার দেখতে পাবে ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো, বা অন্যান্য ভিডিওতেও তোমরা নাম্বার দেখতে পাবে। আচ্ছা, তো জামিউল মুমিন ও কমেন্ট করেছে, ও জিজ্ঞেস করেছে ম্যাথ অ্যান্ড রিজনিং আজকাল যা পেপার আসছে সবটাই ম্যাথ, এটা নিয়ে কিছু বলুন। ম্যাথ আর রিজনিং নিয়ে কিছু একটু সাজেস্ট করো, মানে পুরোটাই ম্যাথের ওপরে আসছে আজকাল দেখা যাচ্ছে আর কি। 2020 থেকে এই ট্রেন্ডটা চলে এসেছে যে ম্যাথস এরিয়া পোর্শনটা বেশি হয়ে গেছে, রিজনিং খুবই কম। তো এখন যাদেরই এই প্রবলেমটা, তো এখন এটা কিছু করার নেই, এটা তো আর আমাদের হাতে নেই, পিএসসি থেকে যেটা পেপার সেট করা হচ্ছে। তো যখন রিজনিং কমে গেছে, তো আমাদের প্রিপারেশনটাও সেইভাবে রাখতে হবে যে আমাদেরকে ম্যাথস পোর্শনটাতে বেশি ফোকাস করতে হবে। যখন প্র্যাকটিস করছি বা যখন যে কোনো টেস্ট সিরিজের জন্য অ্যাটেন্ড করছি, ওখানে গিয়ে নিশ্চয়ই ওদেরকে, যদি ম্যাথস রিজনিং ওরা ব্যালেন্স করে রেখেছে, তো নিশ্চয়ই ওদেরকে একটু ইনফর্ম করো যে হ্যাঁ এবার ম্যাথস পোর্শনটা একটু বেশি করে দিন আর রিজনিংটা একটু কম রাখো, যেন প্র্যাকটিসটা সেইভাবে হয়। আর ম্যাথসের টেকনিক গুলো এখন শেখা খুবই দরকার, কারণ কি স্পিড বাড়াতে হবে। আগের আগের টাইপের নেই যে হ্যাঁ 100টা কোশ্চেনের পরে তো রিজনিং আছে, স্পিডে ম্যানেজ করে নিতে পারবো, এই অপশনটা এখন আর নেই। তো ম্যাথসে যখন কোশ্চেন বেড়ে গেছে, নিশ্চয়ই তার সাথে প্র্যাকটিসটা বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে ম্যাথ সলভ। 3 ঘন্টার মধ্যে 200টা কোশ্চেন কমপ্লিট করা এতটা ইজি না, খুব টাফ হয়ে যায়। তো ওই জন্য স্পিড ম্যাথটা বাড়াও, হয়ে শর্ট যাবে, ট্রিক অসুবিধা গুলো হবে না। শিখতে হবে ঠিকঠাক করে, শর্ট ট্রিক গুলো প্যাটার্ন ঠিকঠাক। যে কোনো সময় প্যাটার্ন চেঞ্জ হয়, একটু একটু আধটু চেঞ্জ করবে, হয়তো এবার চেঞ্জ করেছে, নেক্সট টাইম আবার হয়তো 100 করে দিতে পারে। কিন্তু তোমাকে ওইভাবে প্র্যাকটিস রাখতে হবে যে না, ম্যাথস এবার থেকে বেশি আসবে, আমি ওইভাবে ধরে এগোবো। তোমাদের অপশনাল পেপারেও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মানে আগে যেখানে হ্যাঁ যে 5টার মধ্যে 4টে করতে হতো, স্টুডেন্টরা অপশন অনেক কম পেত, হম হম এখন হম কিন্তু সেখানে 10টার মধ্যে 6টা প্রশ্ন করতে হচ্ছে, মানে 4টে প্রশ্ন সে বাদ দিতে পারছে আর কি। তো সেই জায়গায় কিন্তু মানে হম 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 অপশনটা যেমন বেড়েছে, নাম কোশ্চেনের ডিভিশনটাও কিন্তু অনেক বেড়ে গেছে। আগে 6-7 এখন সেটা 2-3-4 এরকম ভাবে ডিভাইড করে কোশ্চেন আসছে। হম মানে হম এখন কিন্তু অপশনাল ফিজিওলজিটা আরো স্কোরিং হয়ে গেছে, যারা যারা ঠিকঠাক করে পড়বে আর ঠিকঠাক করে লিখে আসতে পারবে। আচ্ছা, তো পরের প্রশ্নতে চলে যাচ্ছি।
দেখো প্রিলিটা হলো একটা মেইন জায়গা, কারণ প্রিলি ক্লিয়ার না হলে মানে মেইনসে অ্যাপিয়ার হওয়া যাবে না। আর এখন যা কাট অফ আসছে প্রিলিতে, তো তোমার কি মনে হয় যে প্রিলিতে টার্গেট স্কোর কত থাকা উচিত? দিল্লিতে এখন অ্যাটেম্প তো বেশি করতে হবে, কিন্তু আমি টার্গেট স্কোর বলতে গেলে 140+ এখন স্কোর করে রাখা সেফ স্কোর বলতে পারি। তার নিচে এই লাস্ট ইয়ারে বোধহয় 2022-এর বোধহয় 130 বোধহয় কাটা বাদ। তো 140 নিচে থাকলে ওই একটা সেলফ ডাউট সবসময় থাকবে যে হ্যাঁ আমি ক্লিয়ার করবো কি করবো না, আর মেন্সের পুরোপুরি প্রিপারেশনটা মেইনসে ভালো করে ফোকাস হবে। করা যাবে না। মেন্সের প্রিপারেশনটা ওই মানে স্টার্ট করবে আবার মনে হবে না আমি কি ক্লিয়ার করতে পারবো, সেলফ ডাউটটা থেকে যাবে সবসময়। ওই জন্য একটা এমন স্কোর তুলে রাখো যে হ্যাঁ আমার সেলফ ডাউট থাকবে না, 140+, আমার প্রিলিটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে, আমাকে এখন মেন্সের জন্য পড়তে হবে, যেন এই আইডিয়াটা ক্লিয়ার থাকে যে হ্যাঁ আমাকে পড়তে হবে এমনি। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যেটা হয় নেগেটিভ মার্কিং, খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিং হলেই দেখা যায় যে কেউ হয়তো অনেক 140+ করে এসেছে, কিন্তু কিছু নিজস্ব ভুলের জন্য নেগেটিভ মার্কিং হয়ে সেখানে এমন হয়ে গেল কয়েক নাম্বারের জন্য দেখা গেল প্রিলিটা ক্লিয়ার হলো না। তো এই নেগেটিভ মার্কিংটা এড়াবে কি করে, কিভাবে নেগেটিভ মার্কিংটা কম করবে? নেগেটিভ মার্কিং এর মেনলি আমি বলবো যে যে কোশ্চেন গুলো কখনোই একদম মানে দেখিনি বা জানি না এর অ্যান্সারটা কি হতে পারে, কোনো আইডিয়া নেই, ওই কোশ্চেন গুলো ছেড়ে দেওয়া উচিত। আর তাছাড়া যেগুলোতে এখন যা ট্রেন্ড এসছে অ্যাটেম্প বেশি করতেই হবে, তো ওই জন্য 50-50 কোশ্চেন গুলোতে অ্যাটেম্প করতেই হবে। চেষ্টা করো যে ম্যাক্সিমাম যখনই তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে, ওই 50-50 কোশ্চেন গুলোতে না একটা আইডিয়া হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমার মনে হয় এই অ্যান্সারটা ঠিক আছে, এই আইডিয়াটা নিশ্চয়ই হবে যখনই তুমি প্রিপারেশন বা ভালো করে প্রিপারেশন করে আসবে। তো প্রিপারেশন লেভেলটা একটু ইনক্রিজ করো, ভালো করে করো, যে আমি অ্যাটেম্পটা ভালো করে করতে পারি, মাইনাস মার্কিংটা আমার কম যায়। মাইনাস মার্কিং এর জন্য আমি অনেকে দেখেছি 150 অ্যাটেম্প করে ফাইনালি মাইনাস মার্কিং হয়ে 120 আসছে। ঠিক আছে, যে মানে ওই হয়তো ক্লিয়ার করতে পারতো, কিন্তু ওই মাইনাস মার্কিং এর জন্য হয়তো ক্লিয়ার করতে পারতো। তো ওই জন্য মাইনাস মার্কিংটা খুব এফেক্ট করে, 1 নম্বরও তোমার কম, 0.5ও যদি কম হয়ে যায় তুমি পাবে না, তুমি ক্লিয়ার করতে পারবে না। ওই জন্য মাইনাস মার্কিং যতটা কম করা যায় অ্যাটেম্পটা স্মার্টলি করো। যে আমি দুটো অপশনের মধ্যে আমার ডাউট আছে, তো ওটা আমি একটু ভাবি, ওটাতে একটু টাইম দিই, ঠিক আছে, বা ছেড়ে দিয়ে আমি লাস্টে গিয়ে ওটাকে অ্যাটেন্ড করবো। এইভাবে একটু স্ট্র্যাটেজি দিয়ে তোমাকে এগোতে হবে, আর কিছু 50-50 তো করতেই হবে, কারণ 100% কোশ্চেন কেউই জানে না যে কি আসবে বা কোন এরিয়া থেকে আসবে, তো ওটা অ্যাটেন্ড তো করতেই হবে সবাই। কিন্তু নর্মাল যদি শিওর একদম 140 ক্রস করে যায় তাহলে রিস্ক না নেওয়াটাই ভালো আমার মনে হয়। না, হ্যাঁ, কারণ যদি 140+ খুবই ভালো করে স্কোর করে যাচ্ছে, তাহলে না মানে এক্সট্রা যেগুলো 50-50 আছে ওগুলো না অ্যাটেন্ড না, করলে চলবে, ছেড়ে হ্যাঁ, দিতে পারে। ওইটাই, না হলে ওইটুকুর জন্য দেখা গেল একদম লো হয়ে গেল স্কোরটা তখন। হুম। তো তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো যে দেখো, বিশাল যখন পেরেছে তোমরাও পারবে, শুধু কি নিজের এফোর্টটা ঠিকঠাক করে দিতে হবে, নিজের পরিশ্রমটা ঠিকঠাক করে দিতে হবে। তো শেষ করার আগে কিছু কথা বিশালকেও জানা মানে বলতে বলবো যে তুমি কিছু বলো, তুমি কিছু সাজেস্ট করো, ঠিক আছে? আর তোমরা যারা পরে দেখছো লাইভটা আর কি, তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট আমরা আবার একজন আমাদেরই স্টুডেন্ট, তার সঙ্গে আমরা লাইভে আসবো, সেই প্রশ্নগুলো আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে? তো বিশাল, তুমি লাস্ট কিছু বলো। যারা এই ডব্লিউএসএস এর জন্য প্রিপারেশন করছে বা স্টার্ট করবে, সামনেই প্রিলি আছে, ডিসেম্বর মান্থে 2023-এর প্রিলিটা আছে, ভালো করে প্রিপারেশন করো, এটা একদম পিক টাইম। এই টাইমটা ভালো করে যদি ইউটিলাইজ করতে পারো পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে, আর একটা ক্লিয়ার করবে পরেরটার জন্য মোটিভেশন হাই থাকবে। তো ওই জন্য এবার ভালো করে প্রিপারেশন করো, টাইম চলে এসছে, আর চেষ্টা করো নিজের 100% দেওয়া, কারণ পরীক্ষার পরে এটা ভেবে লাভ নেই যে আমি 100% দিইনি বা আর একটু করলে হয়তো ক্লিয়ার করে যেতাম, ওটা পরে ভেবে আর লাভ নেই। ওই জন্য এখন 100% দাও, তারপরে রেজাল্ট কি আসবে ওটা তো পরের ব্যাপার। আমি প্রত্যেক স্টেপে, যেমন আমি আমার এক্সাম্পল নিয়ে বলতে পারি যে আমি প্রত্যেক স্টেপে নিজে 100% দিয়েছি, তো ফাইনালি রেজাল্ট ঠিক আছে আমার ফেভারে এসছে। তো ঠিক আছে, তোমরাও 100% দেওয়ার চেষ্টা করো, বাস পরে রিগ্রেটটা যেন না করতে হয় যে হ্যাঁ আমি আরেকটু করলে হয়তো বেটার, সেটাই বলবো। আচ্ছা, আর একটা প্রশ্ন করব শেষ করার আগে, কোন সময় থেকে বা কোন বয়স থেকে বা কোন ক্লাস থেকে ডাব্লিউবিসিএস এর জন্য লক্ষ্য রাখাটা উচিত? এখনকার যা কম্পিটিশনের
যুগ চলে এসেছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট সিরিয়াস, অনেকে অনেক দেখা যায় 12 থেকেই হয়তো ফার্স্ট ইয়ার কলেজ থেকে স্টার্ট করবে। তোমার কি মনে হয় যে কোন সময় থেকে স্টার্ট করলে জিনিসটা ভালো হবে? যাদের ফোকাস সিভিল সার্ভিসের প্রতি আছে, আমি বলবো গ্রাজুয়েশন টাইম থেকে স্টার্ট করে দেওয়া উচিত। কলেজের ফার্স্ট ইয়ার থেকে করতে পারে। ক্লাস 12 অব্দি একটু চাপটা আলাদা থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো থাকে। কলেজ টাইমটাতে আমার মনে হয় বেস্ট টাইম যে কোনো সিভিল সার্ভিসের প্রিপারেশন বা যে কোনো পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ক্লাস কলেজ লেভেল থেকে স্টার্ট করে দাও। জাস্ট কলেজ লেভেল পাস করার পরে 1-2 বছরের মধ্যে যেন সার্ভিসটা পেয়ে যায়, একটা প্রিপারেশনটা ভালো হয়ে যায়, 3 বছর একটা টাইম থাকে হাতে। আর যারা প্রিপারেশন নিতে চাইছে আগে থেকে বা কলেজের আগে থেকে ওদের আইডিয়া আছে, আমি বলবো গ্রাজুয়েশন সাবজেক্টটা যেন এমন থাকে যে ওকে প্রিপারেশনে সাপোর্ট করতে পারে। এটা যে সাবজেক্ট গুলো বা অপশনাল হিসাবে করলো বা জিএস পেপার গুলো থেকে করলো, যেন একটা সাপোর্টিভ ইয়ে থাকে। তো এটা একটা সুবিধা হবে দেখতে। ওই জন্য কলেজ লেভেল থেকে আমার মনে হয় বেটার এখন স্টার্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ বিশাল তোমাকে আজকে লাইভে আসার জন্য। আর তোমার এরপরে যে চাকরি জীবন সেটা অনেক ভালো হোক, অনেক সাফল্য কামনা করি। তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো তোমাদের যদি কিছু জানার থাকে আবারও বলছি তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর আমরা নেক্সট আবার যে সাফল্য স্টোরিতে আসবো, সাকসেস স্টোরি নিয়ে যেটা আসবো আর কি নেক্সট, আমাদেরই স্টুডেন্ট, ঠিক আছে, ফিজিওলজি নিয়েই সাকসেস পেয়েছে। তো সেখানে আমরা কিন্তু সেই প্রশ্নগুলো তুলে ধরবো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।